দেখো, অর্ডার কাকে বলেছিলাম না, রেট ইকুয়েশনে। রেট ইকুয়েশনে সেখানে যে রিঅ্যাক্ট্যান্টগুলো রয়েছে তাদের যে কনসেন্ট্রেশনের যে ঘাতগুলো রয়েছে তাদের সমষ্টিটাকে বলা হচ্ছে তোমার ক্রম। সেখানে ক্রম অনেক রকম হতে পারে, যেমন ধরো শূন্য ক্রম হতে পারে, প্রথম ক্রম হতে পারে, দ্বিতীয় ক্রম হতে পারে, ভগ্নাংশ ক্রম হতে পারে, বা নেগেটিভ ক্রমও হতে পারে। আমি পার্টিকুলারলি কয়েকটা এক্সাম্পল দিয়ে বলি। বলছে শূন্যক্রম রিয়াকশন সাধারণত আলোক রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে শূন্যক্রম। যেমন ধরো হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস, এরা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে রিয়াকশন করে দিয়ে তৈরি করছে কি, ইন প্রেজেন্স অফ H2 তৈরি করে। সুতরাং এখানে এই বিক্রিয়া ক্রমটা হচ্ছে শূন্যক্রম, কারণ রেট ইকুয়েশনে দেখা যাচ্ছে কারোরই গাঢ়ত্বের মানে যে বিক্রিয়াগুলো রয়েছে তাদের গাঢ়ত্বের ঘাতগুলো হচ্ছে কত, 0। তা টোটাল করলে 0 + 0 = 0। আবার দেখো বলছে ধরো 2HI হাইড্রোজেন আয়োডাইড, তাকে যদি আমি সোনার পাতের ওপর হিট করি, সোনার পাতের ওপর হিট করলে এরা কনভার্ট হচ্ছে কিসে, H2 + I2 তে। এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। তাহলে এই যে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনে রেট ইকুয়েশন যদি বলতে হয় R = K × concentration of HI⁴ তোমার মনে হতে পারে 0 কেন না, আমি বলেছিলাম না এটা হচ্ছে পরীক্ষা লব্ধ, যার জন্য এই রেট ইকুয়েশনটা হয়ে গেল 0। তার মানে এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার এক্সাম্পল। এবার বলছে যদি শূন্যক্রম বিক্রিয়ার এক্সাম্পল যদি এটা হয়ে থাকে, তাহলে এর রেট কনস্ট্যান্ট হার ধ্রুবক যে কনস্ট্যান্টটা, তার এককটা কি হবে না, রেট কনস্ট্যান্টের এককে আমি কি বলেছিলাম যে তোমার হচ্ছে গিয়ে, আবার সেই মনে করে দেখো যে C/T = K × C⁴ তাহলে K = C⁴ 1 - n × T⁻⁻1 মোলস পার লিটার হলে কত দাঁড়াচ্ছে, মোলস টু দি পাওয়ার 1 - n লিটার টু দি পাওয়ার n-1 টাইম টু দি পাওয়ার -1। তাহলে আমি যদি বলি শূন্যক্রম রিয়াকশন যদি বলি, তাহলে তো n এর ভ্যালু যদি 0 বলি, তাহলে K এর ভ্যালুটা কি হবে, তাহলে K এর ইউনিটটা হবে কত, C/T, দ্যাট মিন্স মোলস ইন্টু লিটার টু দি পাওয়ার -1। 0 অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তাহলে আমি যদি ওইসব না বলে আমি শুধু যদি বলে দিতাম যে ধরো কোনো একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে মোলস ইন্টু লিটার টু দি পাওয়ার -1, তুমি তখন কি করতে, আমি যদি বলতাম মানে গেস করো যে অর্ডার অফ দ্য রিয়াকশন, তখন তুমি করতে কি জেনারেলাইজ করো, তাহলে এখানে মোলস টু দি পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে 1 - n = 1, তাহলে n = 0। তার মানে এই প্রসেসটাকে ইউজ করবে, তোমাকে কোনো রেট কনস্ট্যান্টের ইউনিট দেওয়া থাকলে তুমি ইজিলি কোন অর্ডারের রিয়াকশন সেই অর্ডারটা তুমি বার করতে পারবে। আর একটা কথা বলে দিই, এখানে একটু কনফিউজড হয়ে যেতে পারে, এখানে লিটার দেওয়া আছে, অনেক সময় অনেক ক্ষেত্রে দেওয়া থাকে মোলস পার dm³ মানে হচ্ছে গিয়ে কিউবিক ডেসিমিটার মানে হচ্ছে গিয়ে কি, লিটার। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। বেশ, এইবার দেখো প্রথম ক্রম বিক্রিয়ার এক্সাম্পল অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন কেমন, 2H2O2 = 2H2O + O2, এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। তাহলে রেট ইকুয়েশন কি হবে, K × this 1। আর সমস্ত রেডিওঅ্যাক্টিভ ডিকে মানে কোনগুলো, যে সমস্ত রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টগুলো আছে সেগুলো তো ভাঙে, তা ওদের যে ডিকেগুলো, যে এই ডিকেগুলো ওটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, সমস্ত রেডিওঅ্যাক্টিভ ডিকেগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। সেকেন্ড অর্ডার রিয়াকশন, থার্ড অর্ডার রিয়াকশন, ধরো আমি বলছি এইরকম H2 + I2 গ্যাস, এরা রিয়াকশন করছে 2HI তৈরি করছে, এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। তাহলে রেট ইকুয়েশন আমি যদি বলি, রেট ইকুয়েশনটা কি হবে, তাহলে R = K × concentration of H⁴ × I2 to the power 1। তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, আয়োডিনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, তাহলে ওভারঅল এর ক্রমটা কত হচ্ছে, 1 + 1 = 2। নেক্সট, এবার ধরো বলছে ফ্র্যাকশন, এই ক্রমগুলো অর্ডারগুলো ফ্র্যাকশন হতে পারে। ফর এক্সাম্পল যেমন ধরো CH3 CH2, এটা যদি হিট করা হয়, হিট করলে হবে CH4 + CO, তাহলে এর রেট ইকুয়েশন = দেখা যাচ্ছে এইটা 3/2, তাহলে এইটা কি ফ্র্যাকশন। সুতরাং আমরা বলতে পারি যেহেতু
রেট ইকুয়েশনটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি এগুলোকে আমাকে অ্যাচিভ করতে হয়। এখানে আমি কোনো একটা রিয়াকশন দেখে আমি বলতে পারবো না তার রেট ইকুয়েশনটা কত হবে। এবার ধরো নেগেটিভ ক্রম, বলছে নেগেটিভ ক্রমটার একটা এক্সাম্পল বলছি। ধরো O3 ওজোন কিসে কনভার্ট হচ্ছে, O2। তার মানে ওজোন যখন অক্সিজেনে কনভার্ট হচ্ছে এ নেগেটিভ ক্রম, তার মানে এর ক্ষেত্রে অর্ডারটা হচ্ছে n = -1। তাহলে অক্সিজেনের রেসপেক্টে এটা হচ্ছে গিয়ে নেগেটিভ অর্ডার রিয়াকশন। তাহলে ফ্র্যাকশন ফার্স্ট সেকেন্ড সব একে একে হয়ে গেল, এবং অবভিয়াসলি তুমি তাদের রেট কনস্ট্যান্টের ইউনিটগুলো বার করতে পারবে, বা ইউনিট দেওয়া থাকলে তারা কোন অর্ডারের রিয়াকশন সেটা তুমি বার করতে পারবে। এইবার দেখো আমরা প্রথম আলোচনা করব আণবিকতা। আণবিকতাটা কি? আণবিকতার ক্রম, এই দুজনের মধ্যে একটুখানি রিলেশনশিপটা একটু বুঝতে হবে। আণবিকতা বলছে ধরো বিক্রিয়া অনেক রকম হতে পারে। কোনোটা হচ্ছে মৌলিক বিক্রিয়া। মৌলিক বিক্রিয়া মানে কোনগুলো, না যে বিক্রিয়া হচ্ছে গিয়ে তোমার এক ধাপে সম্পন্ন হয়, দ্যাট প্রসেস মানে প্রসেস বাই ওয়ান স্টেপ। তাহলে ওয়ান স্টেপ রিয়াকশন গুলোকে বলা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশন। যেমন ধরো হচ্ছে হাইড্রোজেন আয়োডিন এরা হচ্ছে গিয়ে রিয়াকশন করে 2HI তৈরি করছে। তাহলে এটা কি? হাইড্রোজেন প্লাস আয়োডিন এরা তৈরি করছে 2HI। তাহলে এটা কি? এটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশন, মৌলিক বিক্রিয়া। আমার ধরো এমন কিছু বিক্রিয়াগুলো রয়েছে, সেই বিক্রিয়াগুলো হচ্ছে গিয়ে কি না, সেগুলো অনেকগুলো স্টেপে হচ্ছে। তাহলে অনেকগুলো স্টেপে যদি হয় আর এক স্টেপে হয়, তাহলে অনেকগুলো স্টেপের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে জটিল বিক্রিয়া, কমপ্লেক্স রিয়াকশনস দ্যাট প্রসেস থ্রু এ নাম্বার অফ স্টেপস। তাহলে আণবিকতা কাকে বলে? আণবিকতাটা হচ্ছে, আমি জটিলের ক্ষেত্রেও বলবো, আবার হচ্ছে গিয়ে এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রেও বলবো। যেগুলো হচ্ছে গিয়ে মৌলিক বিক্রিয়া, তার ক্ষেত্রে কি হচ্ছে না, অণু পরমাণু বা আয়ন যারা অংশগ্রহণ করছে বিক্রিয়ায়, তাদের মোট মোল সংখ্যাকে বলা হচ্ছে তার আণবিকতা। যেমন এটা হচ্ছে গিয়ে মৌলিক বিক্রিয়া। তাহলে মৌলিক বিক্রিয়া মানে এখানে কত অণু রয়েছে, এর একটা দুটো, দুমোল রয়েছে। তাহলে নিশ্চিতভাবেই এর আণবিকতা কত হবে? 2। এর আণবিকতা হবে কত? 2। আবার যদি এরকম কেউ 3 জন থাকে, তার আণবিকতা হবে 3। কিন্তু কোনো একটা রিয়াকশন যদি অনেকগুলো স্টেপে সংগঠিত হয়, তাহলে অনেকগুলো ধাপে যদি সংগঠিত হয়, তার মধ্যে কিন্তু একটা স্টেপ হচ্ছে গিয়ে স্লো স্টেপ। যে রিয়াকশনটার স্টেপটা হচ্ছে সবচেয়ে স্লো, সেই স্টেপে যতগুলো অণু পরমাণু বা আয়ন উপস্থিত থাকছে, মানে এটা বুঝবে যে স্লো স্টেপটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। ওইখানে যতগুলো অণু পরমাণু বা আয়ন, মানে যত মোল অণু পরমাণু বা আয়ন টেক পার্ট করছে, তাদের মোট সংখ্যাটাকে বলা হচ্ছে তার আণবিকতা। তাহলে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা, আর হচ্ছে গিয়ে এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে আণবিকতা, ব্যাপারটা বোঝা গেল। আণবিকতার ক্রমের মধ্যে একটু পার্থক্য আছে। আণবিকতার ক্রম কখনো সমান হয় না। ধরো আমি যদি প্রশ্ন করি এটা কখনো সমান হতে পারে কি, আমি বললাম কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে না। কেন না, ক্রমটা হচ্ছে গিয়ে পরীক্ষালব্ধ ইকুয়েশন থেকে পাওয়া যায়। যেমন ধরো আমি বলছি যে এই রিয়াকশনটার ক্ষেত্রে H2 + I2 2HI, এর ক্ষেত্রে পরীক্ষালব্ধ রেট ইকুয়েশনটা হচ্ছে এইটা, রেট ইকুয়েশনটা হচ্ছে এইটা। তাহলে এর রেট ইকুয়েশন হলো আমার এইটা। তাহলে এদের অর্ডার কত হচ্ছে? 1 + 1 2। আবার এটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশন, মানে মৌলিক বিক্রিয়া। তাহলে এদের ক্রমটা হচ্ছে, এদের আণবিকতা কত হচ্ছে? 1 + 1 মানে 2। এর ক্ষেত্রে হয়তো হতে পারে, বাট আমি যদি বলি 2H2O2 = 2H2O + O2, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার কি, এর আণবিকতা কত? আণবিকতা হচ্ছে 2। কিন্তু পরীক্ষালব্ধ মানে আমরা যে রেট লটা যেটা আমরা, মানে রেট ইকুয়েশন যেটা আমরা পাই, রেট ল না, রেট ইকুয়েশন যেটা আমরা পাই, দ্যাট = K × H2O2⁴ তারপরে দেখা যাচ্ছে H2O2 কনসেন্ট্রেশনের মানে ওপর ডিপেন্ড করছে, বাট এদের পাওয়ারটা কত হচ্ছে? 1। সুতরাং এর অর্ডার হচ্ছে 1। তার মানে এখানে আমি বলতে পারি যে আণবিকতা বা মলিকুলারিটি এবং তোমার
ক্রম দুটো সমান হবে এমনটা নাও হতে পারে। এখানে দেখো আণবিকতা এবং ক্রম দুজনের মধ্যে পার্থক্য আছে। আণবিকতা বা মলিকুলারিটির ডেফিনেশনটা বলেছিলাম যে ফর এলিমেন্টারি রিয়াকশনস দ্য মিনিমাম নাম্বার অফ মোলস অফ molecules, atoms or ions that take part in the reaction is called its molecularity. And in case of complex reactions, in the rate determining step, the total number of moles of the molecules or ions or atoms in that state is called molecularity. But orderটা হচ্ছে কি না, রেট ইকুয়েশনটা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল। রেট ইকুয়েশনটাকে আমরা দাঁড় করিয়েছি কোথা থেকে না, এক্সপেরিমেন্ট থেকে। থিওরিটিক্যালি কিন্তু আমরা রেট ইকুয়েশন পাই না, সেখান থেকে আমরা তার ক্রম বার করতে পারি না। এক্সপেরিমেন্টাল তোমার হচ্ছে কি ইকুয়েশন থেকে, রেট ইকুয়েশন থেকে আমরা অর্ডার বার করতে পারি। তাহলে অর্ডার হচ্ছে প্র্যাকটিক্যাল আর মলিকুলারিটি হচ্ছে থিওরিটিক্যাল। অর্ডার 0 হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বাট মলিকুলারিটি কখনোই 0 হবে না, ফ্র্যাকশন হবে না, অনলি পজিটিভ ইন্টিজার হবে। এইগুলো হচ্ছে কি মেন হচ্ছে কি এদের তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্স। এবার দেখো একটা খুব মজার ব্যাপার আছে, যেটা বলছে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন মানে বাংলায় বলে ছদ্ম একাণবিক বিক্রিয়া, একক্রম বিক্রিয়া বা একাণবিক বিক্রিয়া। কিরকম বলছে, ধরো কোনো একটা রিয়াকশনে একের বেশি, মানে ইন দ্য কেস অফ এ রিয়াকশন মোর দ্যান 1 molecules or moles of different reactions take parts। তাহলে একটা রিয়াকশনের মধ্যে যদি একের বেশি ডিফারেন্ট মলিকিউল মানে ভিন্ন অণু বা আয়ন বা অ্যাটম রিয়াকশনে টেক পার্ট করছে, তাহলে এদের মধ্যে রেট ইকুয়েশন কেবলমাত্র দেখা যাবে একমাত্র একজনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে দেখে মনে হচ্ছে যে না, এর মলিকুলারিটি 2 বা অর্ডার হচ্ছে 2 কিন্তু বা 3, কিন্তু একজনের কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে ছাড়া বাকি সবাইকার কনসেন্ট্রেশন খুব বেশি থেকে যাচ্ছে। তাদের কনসেন্ট্রেশনগুলোকে কি ধরা হচ্ছে, কনস্ট্যান্ট ধরা হচ্ছে। ফর এক্সাম্পল বলছে হাইড্রোলিসিস অফ সুগার কেন। হাইড্রোলিসিস অফ সুগার কেন মানে হচ্ছে কি ইক্কু শর্করার আদ্য বিশ্লেষণ। ধরো C12H2211 plus H2 produces কি C6H12O6 glucose plus fructose গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে এর রেট ইকুয়েশনটা যদি এইটা হয়, অ্যাপারেন্টলি এটা কত অর্ডারের রিয়াকশন হচ্ছে, তাহলে 1 + 1 2। বাট এই যে জল, এই ওয়াটার মলিকিউলস, এদের কনসেন্ট্রেশনটা এতটাই বেশি থাকে যে এর কনসেন্ট্রেশনটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। তার মানে তাহলে R equal to K into another constant পেয়ে গেলাম, C12H2211 to the power 1। তার মানে এটা কোন অর্ডারের রিয়াকশন বলছে, ফার্স্ট অর্ডার রিয়াকশন বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি দুজন তো ছিল। তাহলে এই ধরনের রিয়াকশনসকে বলা হচ্ছে তোমার সিউডো ইউনি মলিকুলার বা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। ছদ্ম একাণবিক বিক্রিয়া বা ছদ্ম একক্রম বিক্রিয়া। একাণবিক কেন না, দুটো অণুই ছিল ঠিক কথা, কিন্তু এর কনসেন্ট্রেশন খুব বেশি, যার জন্য ছদ্ম একাণবিক বিক্রিয়া বা হচ্ছে গিয়ে ছদ্ম একক্রম বিক্রিয়া বলা হয়। এবার ধরো আমরা একটু ম্যাথামেটিক্যাল পার্টে যাব। কিরকম ম্যাথামেটিক্যাল পার্টে যাব, প্রথম শুরু করি জিরো অর্ডার রিয়াকশন। জিরো অর্ডার রিয়াকশন মানে কি, জিরো অর্ডার রিয়াকশন মানে হচ্ছে কি এদের অর্ডারটা 0। তাহলে আমার রেট ইকুয়েশনটা কেমন, -dc/dt = K × C⁻0, রাইট। তাহলে -dc/dt = K, তাহলে -dc = K/dt। আমি যদি একে ইন্টিগ্রাল করি, ডেফিনিট ইন্টিগ্রাল করি, যখন স্টার্টিং হচ্ছিল তখন কত ছিল, C0 ছিল আর
টি টাইম পরে কত হয়েছে, সি হয়েছে, সি কনসেন্ট্রেশনটা হয়েছে। তাহলে যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল C0 তখন টাইম ছিল কত, T=0 ছিল। আর যখন কনসেন্ট্রেশন সি হয়েছে তখন টাইম কত, টি হয়েছে। তাহলে আমি যদি এটাকে করি তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে সি আপার লিমিট C0 ইকুয়াল টু মাইনাস কে টি T0। তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, সি মাইনাস C0 ইকুয়াল টু কত, মাইনাস কে টি। তাহলে আমি এক কাজ করি, এটাকে আমি চেঞ্জ করে দিই কোথায়, তাহলে হচ্ছে C0 মাইনাস সি ইকুয়াল টু কে টি, রাইট। এখন আমি এখান থেকে একটা ঘটনা তোমার সামনে আমি দাঁড় করাচ্ছি। এই যে ইকুয়েশনটাই আমাকে বলছে সি, তার মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। তাহলে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা দেখাতে হবে। তার দেখো, তাহলে আমি এখান থেকে পাচ্ছি সি মাইনাস C0 ইকুয়াল টু মাইনাস কে টি, রাইট। তাহলে সি ইকুয়াল টু কত, C0 মাইনাস কে টি, দ্যাট হলো মাইনাস কে টি প্লাস C0। আমি সি ভার্সেস টি প্লট করছি, সি ভার্সেস টি। তার মানে কি হচ্ছে না, কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন টাইম। এবার দেখো এটা কার সঙ্গে রিজেম্বল করছে, y ইকুয়াল টু মাইনাস mx প্লাস সি। তার মানে y ইকুয়াল টু মাইনাস mx প্লাস সি, এই টাইপের ইকুয়েশনটাকে একটা স্ট্রেট লাইনকে ওরা ডিনোট করছে। তাহলে আমার নিশ্চয়ই ওদের যে ম্যাগনিটিউড বা নতি যেটা সেটা ঋণাত্মক, নেগেটিভ। তাহলে এখানে আমি যদি এখান থেকে স্টার্ট করি, এখান থেকে স্টার্ট করলে গোটা এদিকে নামবে, এইদিকে নামবে স্ট্রেট লাইনটা, যেহেতু ওদের প্রবণতাটা কি ঋণাত্মক। এইবার দেখো এই যে জায়গাটা, এটা কত, এটা হচ্ছে কত C0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন। টাইম যত বাড়ছে তত কি হচ্ছে না, কনসেন্ট্রেশন ক্রমশ কমতে আরম্ভ করছে। আর প্রশ্ন হচ্ছে এটা কোনো সময় জিরো হবে কিনা, মানে এইটা এখানে টাচ করবে কিনা। আচ্ছা দেখা যাক, যে মনে করি কোথাও গিয়ে এটা শেষ হয়ে গেল, আমি এটা টাচ করিয়ে দিলাম, তাহলে এই টাইমে এটা শেষ হয়ে গেল। এই টাইমে শেষ হয়ে গেলে সেই টাইমের ভ্যালুটা কত হবে, সি মানে কত, সি মানে হচ্ছে রেস্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, অবশিষ্ট গাঢ়ত্ব। তাহলে অবশিষ্ট গাঢ়ত্ব একসময় জিরো হবে, দ্যাট মিনস সি এর ভ্যালু কত হয়ে যাবে, সি ইকুয়াল টু জিরো হবে। সি ইকুয়াল টু যদি জিরো হয়ে যায় তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে কেটি ইকুয়াল টু C0। তার টাইম ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, C0 বাই কে। হতেই পারে রেট কনস্ট্যান্টের একটা ভ্যালু রয়েছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ভ্যালু রয়েছে, তার টাইমটা হচ্ছে কত সেটা তুমি ইজিলি বার করে ফেলতে পারবে। তার মানে এই গ্র্যাফটা নিশ্চিতভাবেই এইখানটা কি করবে, এখানটা ছেদ করবে। তাহলে এইখানে যে ভ্যালুটা, এইখানে এটা ট্যান থিটা, এই যে ট্যান থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, মাইনাস কি। তাহলে আমি এই অ্যাঙ্গেলটা যদি বার করতে পারি তাহলে আমি এখান থেকে তার ট্যানজেন্ট করলেই আমি কি পেয়ে যাব, রেট কনস্ট্যান্টটা পেয়ে যাব। এটা জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। বেশ, এইবার দেখো হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ডটা কি, হাফ লাইফ পিরিয়ডটা হচ্ছে যে টাইম টেকন ফর বিং দ্য final concentration that should be kept half of the initial concentration। মানে বলছে মানে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক পরিমাণ থাকবে, অবশিষ্ট থাকবে যত সময় পরে, অর্থাৎ রিয়াকশনটা স্টার্ট হওয়ার যত সময় পরে দেখা যাবে যে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক পরিমাণ হচ্ছে গিয়ে অবশিষ্ট রয়েছে, সেটাকে বলা হচ্ছে তোমার কি, অর্ধজীবনকাল। তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ডটা কত, একটা হচ্ছে গ্রাফ থেকে বার করতে হবে, আর একটা কি বার করতে হবে, ইকুয়েশন থেকে বার করতে হবে। ছিল কত,
সি মাইনাস সি জিরো ইকুয়াল টু মাইনাস কেটি, মাইনাস কেটি। তাহলে এটা পাল্টে দিই, তাহলে কেটি ইকুয়াল টু কত হচ্ছে সি জিরো মাইনাস সি, তা টি ইকুয়াল টু কত সি জিরো মাইনাস সি বাই টি, তাই সরি কে টি হাফ। টি হাফ মানে কি না হাফ পার্ট কনসেন্ট্রেশনটা থাকবে, তার মানে সি ইকুয়াল টু হবে সি জিরো বাই টু, রাইট? তাহলে এখানে টাইমটা কত হবে টি হাফ হবে, দেন টি হাফ সমান কত বলবো সি জিরো মাইনাস সি জিরো বাই টু বাই কে, দ্যাট মিনস সি জিরো বাই টু। তার মানে আমি যদি বলি হাফ লাইফ পিরিয়ডটা দ্য জিরো অর্ডার রিয়াকশন দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন, মানে প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তারপরে প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন উপর ডিপেন্ডেন্ট, জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ড। এবার বলছে আমাকে এটা এগুলো তো ম্যাথামেটিক্স থেকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে কি করে হাফ লাইফ পিরিয়ডের ভ্যালুটা বার করবে। আমি করেছিলাম কি সি ভার্সেস টি, দিস ইজ দ্য গ্রাফ। আমাকে বলছে এই সি এর ভ্যালুটা হবে, এটা হচ্ছে সি জিরো, দ্যাট ইজ সি জিরো। তাহলে আমাকে অর্ধেকটা থাকবে মানে কত এইটুকু হবে, এই পোর্শনটা কত সি জিরো বাই টু, এই পোর্শনটা। তাহলে আই হ্যাভ টু কিপ দিস সি জিরো বাই টু ভ্যালু। তাহলে আমি এখান থেকে কোথায় যাচ্ছি, আমি এদিকে যাব, এই গ্রাফটাকে এখানে টাচ করলো, দেন আই উইল কাম ডাউন, আমাকে নিচের দিকে আসতে হবে। এই যে জায়গাটা মানে ও এ, এই ও এ ইকুয়াল টু হচ্ছে টি হাফ। তাহলে আমার যদি গ্রাফটা দেওয়া থাকে আমি গ্রাফ থেকেও বার করে নিতে পারবো এদের হাফ লাইফ পিরিয়ড। এবার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কেমন হবে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট ইকুয়েশনটা হবে এরকম ডিসি ডিটি ইকুয়াল টু মাইনাস কে ইনটু সি টু দি পাওয়ার অফ 1, দেন C0 মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন C0, সিটা কত না আফটার টাইম দ্য রেসিডিউ কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট উইল বি সি। টাইমটা কত ছিল যখন 0 ছিল তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল C0, আর আফটার টি টাইম দ্যাট উইল বি সি। এবার এখানটা দেখো, তাহলে ln C বাই C0 ইকুয়াল টু মাইনাস কে টি 0 to t, তাহলে ln c minus ln c0 equal to minus kt, তাহলে কি দাঁড়াচ্ছে ln c by c0 equal to minus kt, রাইট? তাহলে আমি যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর ফাইনাল কনসেন্ট্রেশন এর যদি রিলেশনশিপ যদি টানতে চাই তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে কোনটা না c by c0 equal to e to the power minus kt, this is the relation। c by c0 হচ্ছে e to the power minus kt। তাহলে আমি যদি এই ইকুয়েশন থেকে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি c ভার্সেস t, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? সেক্ষেত্রে গ্রাফটা হচ্ছে এরকম, দেখো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইন নেচার। তাহলে এক্সপোনেনশিয়াল ইন নেচার যদি হয় তাহলে c ভার্সেস t গ্রাফটা হচ্ছে এরকম, এইরকম। কারণ প্রশ্ন হচ্ছে আমি এটাকে টাচ করব কিনা এক্স অ্যাক্সিসকে। তাহলে এক্স অ্যাক্সিসকে যদি টাচ করে দিই তার মানে রেস্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট উইল বি কত 0, তাহলে 0 হয়ে যাবে। এখন এইখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে এটা কমপ্লিট হবে কি না সেইটা আমাকে বার করতে হবে। আমি এবার এর ইকুয়েশনে আমি একটু ফিরে আসি।
যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা কমপ্লিট হয় কিনা, দেখি কি হয়, তাহলে আমি বুঝবো যে একে টাচ করা যাবে কি যাবে না। তাহলে সি বাই সি জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। যদি এটা কমপ্লিট হয়, আমি ধরে নিচ্ছি টি সেকেন্ডে এটা কমপ্লিট হলো বা টি টাইমে কমপ্লিট হলো, দ্যাট মিনস টি টাইমে সি এর ভ্যালু কত হবে, নিশ্চিতভাবে জিরো হবে। কারণ কি না, ফাইনাল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট উইল বি জিরো হোয়েন দ্য রিঅ্যাকশন গেটস কমপ্লিটেড। তাহলে আমি এখানে লিখতে পারি জিরো বাই সি জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে দ্যাট ইজ কত হচ্ছে, তাহলে সি জিরো বাই জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার কেটি, তাহলে দ্যাট ইজ ইনফিনিটি, দ্যাট ইজ ইনফিনিটি। তাহলে ইনফিনিটি ইকুয়াল টু ই টু দি পাওয়ার কেটি, দ্যাট মিনস ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ই টু দি পাওয়ার কেটি। তাহলে ই টু দি পাওয়ার কেটি, দ্যাট ইজ কেটি ইকুয়াল টু ইনফিনিটি, দেন টি ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে বোঝা গেল যদি ফাইনাল কনসেন্ট্রেশনটা যেটা এক্সিস্ট করবে সেটা যদি জিরো হয়ে যেতে হয়, তোমার রিঅ্যাকশনটাকে কমপ্লিট করতে হয়, কোন সময় কমপ্লিট হচ্ছে, টি ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে ইনফিনিটিতে রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে। তাহলে ইনফিনিটি যদি কমপ্লিট হয় তাহলে আমরাও এটাকে টাচ করবো কোথায়, ইনফিনিটিতে, সুতরাং আমরা এখানে টাচ করবো না। তার মানে কোশ্চেনটা হচ্ছে এইটা যে সো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন উইল বি কমপ্লিটেড ইন ইনফিনিটি অর ইট ক্যানট বি কমপ্লিটেড, যেরকম ভাবে একটা কোশ্চেনটা করা হতে পারে।